ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে পুরো রাজধানী, আক্রান্তের হার বিবেচনায় সবচেয়ে নাজুক মুগদা, যাত্রাবাড়ি সহ 5 এলাকা। হটস্পট ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কনসার্টেও অর্থ নয়ছয়ের অভিযোগ। প্রকল্পের টাকায় যুক্তরাষ্ট্রে যান 50 মন্ত্রী এমপি। খরচ জোগাতে চাঁদা নেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। ঢাকা চট্টগ্রামে র্যাবের অভিযানে সাবেক 3 এমপি গ্রেফতার। পুলিশ কর্মকর্তা থেকে সংসদ সদস্য। নামে বেনামে বগুড়ায় হাবিবুর রহমানের হাজার কোটি টাকার সম্পদ। শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু। কৈলাস থেকে মর্তে দেবী, চণ্ডীপাঠে মণ্ডপে মণ্ডপে আবাহন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। সকালের সময়ে সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। পুরো রাজধানী এখন ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে, আর এডিসের বিস্তার ও আক্রান্তের হার বিবেচনায় সবচেয়ে নাজুক অবস্থা মুগদা, মান্ডা, যাত্রাবাড়ি, দোলাইপাড় ও দনিয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এ তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, ভয়াবহতা ঠেকাতে হটস্পট ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নিতে হবে। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রোগীচাপ সামাল দিতে সাধারণ ওয়ার্ডের বাইরে সিঁড়ির পাশে সারি সারি শয্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের এই চিত্রই বলে দেয় পরিস্থিতি কতটা নাজুক। চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন 2200-র বেশি ডেঙ্গু রোগী। রাজধানীর বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে দেখা যায়, ঢাকার কম বেশি সব এলাকা থেকেই ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। তবে ভয়াবহতার বৃত্ত থেকে এবারও বের হতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আক্রান্ত ও মৃত্যু 200 চোখে এখানকার অবস্থা বেশ নাজুক। পাশাপাশি ঢাকা উত্তর সিটি আর চট্টগ্রাম বিভাগের চিত্রও খারাপ। যে স্প্রে করা হচ্ছে এলাকা ভিত্তিক বা সিটি কর্পোরেশন ভিত্তিক, এগুলো এখন দেওয়া হচ্ছে না। সন্ধ্যার সময় আগে ওষুধ দিত, এগুলো আমরা দেখতে পাই না। সবসময় যদি করা হতো তাহলে ডেঙ্গুর এতটা প্রকোপ হতো না। পরিস্থিতির অবনতি হলেও এবার ডেঙ্গু ব্যবস্থাপনায় বড় দুর্বলতা হচ্ছে। প্রতিবার বর্ষা মৌসুমে এডিসের জরিপ হলেও এবার তা করেনি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ। এমনকি বর্ষা পূর্ব জরিপেরও তেমন ইঙ্গিত মিলছে না, যা রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। জরিপগুলো হলে একটা চিত্র পাওয়া যায় যে জায়গায় জরিপ হয়েছে কোথায় কোথায় বেশি রোগী পাওয়া যাচ্ছে এবং মশা নিয়ন্ত্রণের কাজটা করতে পারি। কাজেই সেটা তো নিশ্চয়ই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রোগীর যে তথ্যগুলো আছে সেই ঠিকানা ধরেও কিন্তু এই কাজটা করা যায়। তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জরিপে যে চিত্র মিলছে তা বেশ উদ্বেগজনক। জরিপ অনুযায়ী ঢাকার প্রায় সব এলাকায় এডিস মশার ঘনত্ব বা ব্রুটো ইন্ডেক্স 20-এর বেশি, যার অর্থ দাঁড়ায় পুরো রাজধানী এখন ঝুঁকিপূর্ণ। এমনকি উত্তরা, ধানমন্ডি, গুলশান, বনানীর মতো অভিজাত এলাকায়ও ব্রুটো ইন্ডেক্সের মাত্রা 50-এর বেশি। আর এডিসের ঘনত্ব ও রোগীর হার বিবেচনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা মুগদা, মান্ডা, যাত্রাবাড়ি, দোলাইপাড়, দনিয়া এলাকায়। পুরো ঢাকাটাই এখন হটস্পট। পুরো ঢাকা শহরেই এই ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে আছে। তো 20-এর উপরে থাকাটাই মানেই হচ্ছে আমাদের জন্য ডেঞ্জারাস। তবে কোনো কোনো জায়গায় এই ব্রুটো ইন্ডেক্স আমরা 90 পর্যন্ত পাচ্ছি। এই এডিস মশার ঘনত্বর সাথে ডেঙ্গুর একটি সম্পর্ক আছে, আবার এর সঙ্গে ডেঙ্গু রোগীও থাকতে হবে। যে কোনো একটা জায়গায় যদি আমরা কেটে দিতে পারি তাহলেই কিন্তু ডেঙ্গুটাকে ম্যানেজমেন্ট করা সম্ভব। অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে নিউ ইয়র্কে সুবর্ণ জয়ন্তীর কনসার্ট ও রোড শো আয়োজন নিয়ে। সিলিকন ভ্যালি সহ 4টি স্থানে রোড শোর সিদ্ধান্ত হলেও নিউ ইয়র্ক ছাড়া হয়নি অন্য কোথাও। শর্ত লঙ্ঘন করে কাজ শুরুর আগেই ঠিকাদারকে চুক্তির পুরো অর্থই অগ্রিম দেয়া হয়। প্রকল্পের টাকায় যুক্তরাষ্ট্রে নেওয়া হয় এমপি, মন্ত্রীসহ 50 জনকে। আর মা, বোন, স্ত্রী, সন্তান নিয়ে যান সাবেক প্রতিমন্ত্রী পলকসহ অন্য আমলারা। এসব বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি হাইটেক পার্কের তৎকালীন এমডি বিকর্ণ ঘুমার ঘোষ। শুভ খানের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হাইটেক পার্কের উদ্যোগে 2022 সালের 6 মে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট। আয়োজন করা হয় রোড শোর।
সরকারি আদেশ অনুসারে এই আয়োজনে অংশ নিতে ৭১ জনের বহর যায় নিউ ইয়র্কে। এর মধ্যে ছিলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, প্রতিমন্ত্রী পলক, সংসদ সদস্য নাহিদ এজাহার, নুরুল আমিন, অপরাজিতা হক, পলকের পিএস সাইফুল ইসলাম, পিএ সাদ্দাম, পিও রাকিবুল, একরামুল সহ ৫০ জন আমলা। তাদের সব ব্যয় বহন করা হয় আইসিটি বিভাগ, হাইটেক পার্ক এবং সংস্থাগুলোর অধীন ৭ প্রকল্প থেকে। সর্বনিম্ন ৬ থেকে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তারা। প্রকল্পের অর্থে ভ্রমণ বিলাস কেন, তার সদুত্তর দিতে পারেননি হাইটেক পার্কের তৎকালীন এমডি বিকর্ণ কুমার ঘোষ। সেই সময় ডেফিনেটলি যৌক্তিক বলেই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দিয়েছে। তো এখন একই জিনিস, কেউ হয়তো দেখবে যে এটা পজিটিভ, আবার কেউ হয়তো নেগেটিভও দেখতে পারে। শুধু তাই নয়, নিজ খরচে নিউ ইয়র্কে স্ত্রী কণিকা, ৩ ছেলে, মা জামিলা আহমেদ, বোন ফারজানা আহমেদকে নিয়ে যান পলক। পিএস সাইফুল ইসলাম হাইটেক পার্কের এমডি সহ কয়েকজন প্রকল্প পরিচালকও স্ত্রী সন্তানকে নিয়ে যান। এখানেই শেষ নয়, কনসার্ট ও রোড শো আয়োজন করতে ৩৪ কোটি ১২ লাখ টাকায় বাংলাদেশি প্রতিষ্ঠান মেইন স্প্রিং লিমিটেডের সঙ্গে চুক্তি করে হাইটেক পার্ক কর্তৃপক্ষ, যার মধ্যে আইসিটি বিভাগ দেয় প্রায় ২০ কোটি টাকা। হাইটেক পার্ক সূত্র বলছে, এই অনুষ্ঠানের খরচ যোগাতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ চাঁদা নেওয়া হয়। ওয়ালটন, সিটি ব্যাংক সহ ১০ প্রতিষ্ঠান দিয়েছে ১৫ কোটি টাকা। চুক্তি তো ডেফিনেটলি একজন সরকারের পক্ষে যে কোনো একজন করবেই। তো আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছিল, সুতরাং আমি সরকারের পক্ষে স্বাক্ষর করেছি। অনুসন্ধানে দেখা যায়, মেইন স্প্রিং লিমিটেড নিজেরা না করে কাজটি যুক্তরাষ্ট্র ভিত্তিক পারাসা এন্টারটেইনমেন্টের কাছে হস্তান্তর করে। চুক্তির শর্ত অনুযায়ী ব্যাংক গ্যারান্টি পেলে মেইন স্প্রিংকে চুক্তিমূল্যের ৫০% অর্থ অগ্রিম দেওয়া যাবে। তবে নথিপত্রে দেখা যায় ২ দফায় মেইন স্প্রিংকে অগ্রিম দেওয়া হয়েছে $৪০,৪৮,২৫১ বা চুক্তির পুরো অর্থ। খোঁজ নিয়ে জানা গেছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেন ভাড়া ও শিল্পীদের সম্মানী সহ কনসার্ট আয়োজনে সব মিলিয়ে $১১ লাখ খরচ হতে পারে। নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন ডিসি ও সিলিকন ভ্যালিতে রোড শোর সিদ্ধান্ত হলেও আয়োজনটি হয়েছে শুধু নিউ ইয়র্কে। তাহলে এত অর্থ খরচ হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন বিকর্ণ কুমার ঘোষ। মাফ চেয়ে পারপর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু চিহ্নিত করা সম্ভব, চিহ্নিত করে তাদেরকে জবাবদিহিতে আয়ত্তে আনা সম্ভব, মূলত এই কারণে যে রাষ্ট্রীয় সম্পদ অপচয় হয়েছে, আত্মসাৎ হয়েছে। কারাগারে থাকায় এ বিষয়ে কথা বলা যায়নি জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। খুলনা ৪ আসনের সালাম মুর্শেদি, নোয়াখালী ৪-এর একরামুল করিম চৌধুরী ও কুষ্টিয়া ৪ আসনের সাবেক এমপি আব্দুর রৌফকে গ্রেফতার করেছে র্যাব। রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদিকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেন মুর্শেদি। এদিকে রাতে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে একরামুল করিম চৌধুরীকে। তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে র্যাব ৭। রাতেই রাজধানীর মিরপুর থেকে কুষ্টিয়া ৪ আসনের সাবেক এমপি আব্দুর রৌফকে গ্রেফতারের কথা জানিয়েছে সংস্থাটি। পুলিশ থেকে সংসদ সদস্য। গত ১৫ বছরে পরিবারের সদস্যদের নিয়ে নামে বেনামে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন বগুড়া ৫ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর, আর শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দুদকের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আউয়ালের রিপোর্ট। টিনের আধাপাকা বাড়িটি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার হাবিবুর রহমানের। বগুড়া ৫ আসন থেকে ২০০৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাতারাতি কোটিপতি বনে যান তিনি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এলাকাবাসীর অভিযোগ, সংসদ সদস্য হওয়ার পর ছেলে আসিফ ইকবালকে সঙ্গে নিয়ে সম্পদের পাহাড় করেন হাবিবুর রহমান। ধনুটের জালসুকায় আদিবাড়ির পাশে ৭০ বিঘা বিলবাইসা দখল করে তার সঙ্গে ১৫০ বিঘা জমি নিয়ে গড়ে তোলেন বাবু সিটি পার্ক। এছাড়া ধনুট শহরে ২১% জায়গার ওপর বাণিজ্যিক ভবন, শেরপুরের সনকায় ৫০ বিঘা জমির আসিফ ব্রিক ফিল্ড, শেরপুর শহরের দুবলাগাড়িতে ৩০ বিঘার উপরে নির্মাণ করেছেন বাগানবাড়ি ও হিমাগার। অভিযোগ উঠেছে, এসব শত কোটি টাকার সম্পদের বাইরেও তার আছে দেশ বিদেশে আরও হাজার কোটি টাকার অবৈধ
সম্পদ। এসব সম্পদের উৎস তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ওনার যে অর্থ কয় গুণ বেশি হয়েছে আল্লাহ পাক জানে, সেটা যদি কোয়ারি করা যায় তাহলে বোঝা যাবে। এবং ওনার ছেলে শেরপুর ধুনুটে গত 3টা টার্মে কোটি 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 টাকা স্কুল কলেজ মাদ্রাসা বালুমহল সহ এবং বিল হাওর থেকে শুরু করে সর্বক্ষেত্রে দখলবাজি। দলীয় কোনো কিছু করতে গেলে সেখানে আমাদের পুলিশ লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের উপর অত্যাচার করছে। এমপি হওয়ার আগে তার বাড়ির জালশুকা, তার ওখানে টিন শেড বাড়ি ছাড়া আমরা আর কোনো কিছু ওখানে দেখতে পাই নাই। এমপি হওয়ার পর সে অগাধ সম্পদের মালিক হয়েছেন অন্যায়ভাবে। তার এই দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তার বিচার দাবি করছি। দুর্নীতি দমন কমিশন বলছে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান কার্যালয় থেকে আমাদেরকে তদন্তের নির্দেশ দেয়, তাহলে আমরা এটা তদন্ত করে দেখব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পরিবার সহ আত্মগোপনে অভিযুক্ত হাবিবুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সকালের সময় আরও থাকছে, বন্যার পানি নামার পর তিস্তায় তীব্র ভাঙন, একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা আবাদি জমি। রাজশাহীতে পদ্মার তীর ধসে পড়ার আতঙ্কে 4 উপজেলার বাসিন্দারা। চণ্ডীপাঠ ও দেবী দুর্গার বন্দনার মাধ্যমে সূচনা হলো মহালয়ার। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী, বরিশালে আছেন অপূর্ব অপু এবং সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি শুরুতে যাচ্ছি চন্দ্রিমার কাছে। সারা বছর বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা যে দিনটির অপেক্ষা করে সেই দিন আজ মহালয়া, এবং ভোর থেকে কিন্তু মন্দিরে মন্দিরে মহালয়ার আয়োজন শুরু হয়ে গিয়েছে এবং চণ্ডীপাঠ এবং দেবী বন্ধনার মাধ্যমে কিন্তু এই দিনটির শুভ লগ্ন শুভক্ষণ শুরু হয়েছে। এখানে সকালবেলা যখন চণ্ডীপাঠ হয়েছে সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা। এখন কিন্তু মন্দির প্রাঙ্গণ অনেকটাই বেলা বাড়ার সাথে সাথে খালি দেখা যাচ্ছে, কিন্তু সকালে ভোরের দিক থেকে এখানে যেই অনুষ্ঠানটি হয় 6টা থেকে 7টা পর্যন্ত, তখন কিন্তু চণ্ডীপাঠ যখন হয়েছে ভক্তরা এখানে এসেছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু মহালয়ার যেই মেইন আসল বলা হয় যে আয়োজন, সেটা হচ্ছে যে যারা পূর্বপুরুষ আছেন তাদের উদ্দেশ্যে তর্পণ দেওয়া হয় এবং এর মাধ্যমে কিন্তু তাদেরকে আত্মার শান্তি কামনা করা হয়। এর মাধ্যমেই কিন্তু দেবী পক্ষের সূচনা হয়ে যায়। ভক্তদের এবারের আশা যে দেবী আসবেন মর্তলোকে এবং দেবী সকল অশুভ শক্তির বিনাশ করবেন, শুভ শক্তির প্রতিষ্ঠা করবেন। এবং একই সাথে তারা বলছিলেন যে দেশ জুড়ে যে এক ধরনের অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল তার থেকে কিন্তু দেবীর আশীর্বাদে সকলে পরিত্রাণ পাবে এবং সকলেই শান্তি কামনা করছিলেন। একই সাথে তারা বলছিলেন যে এবারের আয়োজন উৎসব তারা সকল ধরনের সংখ্যা মুক্ত হয়ে সকলের সাথে একত্রে সম্প্রীতির সাথে পালন করতে চান। তারা চান যে এবছর যেন এক ভিন্ন ধরনের অসাম্প্রদায়িক বার্তা নিয়ে আসে দেবী দুর্গা। একটু জানিয়ে রাখতে চাই যে এবছর কিন্তু দশভুজা দেবী দুর্গার কিন্তু আগমন হবে দোলায় এবং তিনি গমন করবেন ঘটকে। বলা হয় যে দেবী দুর্গা যেই বাহনে করে আসে এবং যায় তার উপরে কিন্তু পুরো বছর নির্ভর করে, পঞ্জিকা মতে কিন্তু এটাই বলা হচ্ছিল। এবং এই দুই সংকেতই কিন্তু অশনি সংকেত এবং এর থেকে পরিত্রাণের উদ্দেশ্যেই মূলত আজ সকলে দেবী বন্দনা করছিলেন। তারা বলছিলেন যে এই সমস্ত পৃথিবীতে সকল প্রাণী জীবকে শুদ্ধ করবেন দেবীর আশীর্বাদ। এবং এই মুহূর্তে কিন্তু মহালয়ার পরবর্তী খবরাখবর জানতে আমরা চলে যাব বরিশালে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। অপু, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা মূলত আজকে থেকে শুরু হয়ে গেল শুভ মহালয়ার মধ্য দিয়ে। ক্ষণ গণনা শুরু হয়েছে এই শুভ মহালয়ার শুভ লগ্নে। মূলত তারা বিশ্বাস করেন, অর্থাৎ বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয় এই শুভ মহালয়ার মধ্য দিয়ে। এবং এই দিনটিতে নানান আয়োজনের মধ্য দিয়েই সনাতন ধর্মাবলম্বীরা আজকে দিনটি উদযাপন করছে। এবং ঠিক এই মুহূর্তে
মহালয়ার অনুষ্ঠান চলছে বরিশাল শহরের প্রতি বছরের মতনই এবছরও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এখানে সকাল 6টায় এই অনুষ্ঠান শুরু হয়েছে চণ্ডীপাঠের মধ্য দিয়ে। চণ্ডীপাঠ, আগমনী গান, গীতিনাট্য এই মুহূর্তে চলছে, গীতিনাট্য পর্ব চলছে এবং এই গীতিনাট্যের মধ্য দিয়ে দেবী দুর্গার যে অসুর বধ সেটি আসলে মঞ্চায়ন করা হচ্ছে এবং এখানে কয়েকশো ধর্মাবলম্বীরা রয়েছেন, কয়েকশো হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতিতে, দর্শনার্থীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি হচ্ছে। বেশ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই এই মহালয়ার শুভ অনুষ্ঠানটি এখানে করা হচ্ছে এবং প্রতি বছরই অগ্রগামী যুব সংঘ নামে একটি সংগঠন, এখানকার শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাসের অগ্রগামী যুব সংগঠনটি এই উদ্যোগটি নিয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা দেবী দুর্গার অসুর বধ এবং রামায়ণের নানান পর্ব এখানে তুলে ধরছেন এবং তারা বলছেন বিশ্ব শান্তি কল্পে এবছর তারা শারদীয় দুর্গা উৎসবের সব ধরনের অনুষ্ঠান তারা করে থাকবেন। বিশেষ করে আজকের দিনটিতে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেটি আমরা দেখেছি বরিশালে কীর্তনখোলা নদী পাড়েও দেখা গেছে। তারা তাদের যারা স্বর্গীয় হয়েছেন অর্থাৎ যারা চিরবিদায় নিয়েছেন এই পৃথিবী থেকে, তাদের আত্মার শান্তি কামনায় সাত সকালে সূর্য দেবতার কাছে তারা প্রার্থনা করেছেন। নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা হয়েছে এবং পূজা পার্বণ হয়েছে এবং ঠিক এই মুহূর্তে এখানে প্রচুর দর্শনার্থীরা উপস্থিত রয়েছে। ঠিক এই মুহূর্তে সেই আয়োজনটি কিন্তু এখানে চলছে এবং সকাল 9টা পর্যন্ত এই মহালয় অনুষ্ঠানটি চলবে এই শহরের সরোডে। আমার কাছে বরিশাল থেকে শুভ মহালয়ের এতটুকু খবর ছিল। আমরা তো যেতে চাই সিলেটে রয়েছেন সহকর্মী জয়ন্ত দাস, তার কাছে জানবো সিলেটের আয়োজনের খবর। সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের আজ শুভ মহালয়া। আজ দেবী পক্ষের সূচনা হচ্ছে এবং এই মহালয়া উদযাপন করছে সিলেটের ধর্মপ্রাণ যারা সনাতন ধর্মাবলম্বীরা আছে। ইতিমধ্যেই সিলেটের যে শ্রী শ্রী বলরামজিওর আখড়া রয়েছে সেইখানে মহালয়া উদযাপন পরিষদ থেকে 3 দিন ব্যাপী মহালয়া উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান তারা করছেন। আজকে কিছুক্ষণ আগে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মহালয়া উদযাপনে উদ্বোধন করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই পতাকা উত্তোলন করা হয়েছে, জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, তারপর মহালয়া পতাকা উত্তোলন করা হয়েছে, তারপর বেলুন এবং শান্তি প্রতীক পায়রা উড়িয়ে কিন্তু মহালয়া উদ্বোধন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এখানে শ্রী শ্রী চণ্ডীপাঠ করা হবে এবং চণ্ডীপাঠের মধ্য দিয়ে কিন্তু দেবী দুর্গাকে আহ্বান করা হয় এবং আজকে যেহেতু মহালয়া আর মাত্র 6 দিন পরই কিন্তু মহাষষ্ঠী অর্থাৎ 8 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শ্রী শ্রী শারদীয় দুর্গা পুজোর আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এই মহালয়ার দিন যারা পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের সূচনা হয় এবং আজকের দিনে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন পিতৃ পুরুষরা তাদের কাছে আসেন এবং তারা তৃষ্ণার্ত থাকেন, তাদের তর্পণ করা হয়। এবং জানিয়ে রাখতে চাই সিলেট জেলায় 440টি পূজা মণ্ডপে পূজা হবে এবং ইতিমধ্যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে, সকল ধরনের প্রস্তুতিও সম্পন্ন এবং এই মহালয়ার বিষয়টি যদি জানিয়ে রাখতে চাই 3 দিন ব্যাপী মহালয়া উৎসবের আয়োজন করছে মহালয়া উদযাপন পরিষদ। কিছুক্ষণ আগেই উদ্বোধন করা হয়েছে, সেখানে উদ্বোধনী বক্তব্য রেখেছেন বা উদ্বোধন করেছেন শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দ যে মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটের অধ্যক্ষ। এছাড়া মহালয়া উদযাপন পরিষদের এই 3 দিন ব্যাপী আরো বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে। আজকে উদ্বোধনের পরপরই রয়েছে শ্রী শ্রী চণ্ডীপাঠ, এরপরই কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা হচ্ছে। আগামীকাল সারাদিন ব্যাপী কিন্তু সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে, সারাদিন অনেক কিছু রয়েছে এবং 3 দিন ব্যাপী আনুষ্ঠানিকতা থাকবে এবং শারদীয় উৎসব পালন করার জন্য কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা অপেক্ষা করছে। এই ছিল আমার কাছে সিলেট থেকে মহালয়া উদযাপনের সর্বশেষ। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, বরিশাল এবং সিলেট থেকে মহালয়ের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার সম্পন্ন হয়েছে। 8.5 ঘন্টার পর স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ। সকাল 6:45টার দিকে ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের পর ট্রেন চলাচল সচল হয়। এর আগে মঙ্গলবার রাত 9:20 দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ট্রেনটি ত্রিশালের ধলাই স্টেশন এলাকা অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল। পরে লাইনচ্যুত বগিটি উদ্ধার করার পর রাত 2:15টায় ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।
পানি নেমে যাওয়ার পর তিস্তার অন্তত অর্ধশতাধিক পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। বিলীন হচ্ছে একের পর এক বসতভিটা, আবাদি জমি। নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজে সুফল মিলছে না। আর অধিকার কর্মীরা বলছেন, তিস্তা বাঁচাতে প্রয়োজন মহাপরিকল্পনা বাস্তবায়ন। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। তিস্তার ভাঙাগড়া সারথি হয়ে জীবনের ৬০ বছর পার করেছেন করিমউদ্দিন। প্রতিবারই নদীটির ভাঙনের সঙ্গে যুদ্ধ করে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা তার। চলতি বন্যা সহ এখন পর্যন্ত ২০ দফায় তিস্তা গিলেছে তার বসতভিটা, আবাদি জমি। যেই সরকারি আসে এটা টিটকারি ছাড়া কিছু না। আমরা খাদ্য চাই না, আমার ঘরে খালি এই নদীটা ঠিক করে দেখ। তিস্তা পাড়ের হাজারো মানুষের গল্পটাও ঠিক একই রকমের। ভাঙন, প্লাবন আর পানির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে তাদের প্রাণান্তর লড়াই। এবারের বন্যায় পানি নেমে যাবার পর তিস্তার অর্ধশতাধিক পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার দায়সারা কাজের কারণেই কোনো সুফল মিলছে না। থাকার মতন কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, একেবারে ভাঙন, মানে সেই ভাঙন। মানুষের জমিনে বাড়ি করে আসি, কৃষকি জমি ছিল, আবাদ মৌসুম করেছে, বাদাম, মরিচ এগুলা সব নদীতে চলে গেছে। আমরা হলে কিছু সাহায্য মার্য কিছু চাই না, নদীতে খনন করে দেয়। তিস্তা পাড়ের মানুষের আমাদের এখন চাওয়া হচ্ছে, এই ক্ষতি থেকে রেহাই পেতে হলে তিস্তা খনন করতে হবে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সমাধান শুধু জিও ব্যাগ আর বালুর বস্তা। তবে অধিকার কর্মীরা বলছেন, তিস্তার একমাত্র সমাধান শুধুই মহাপরিকল্পনা বাস্তবায়ন। সমস্ত জায়গায় বাঁধ ভাঙনের সম্মুখীন হয়েছিল, সে সমস্ত জায়গায় আমরা জিও ব্যাগ দিয়ে বাঁধ মেরামত করার কাজ চলমান আছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যে জমি উদ্ধার হবে, ভাঙন ঠেকবে। ভাঙন ঠেকার মধ্যে এই অঞ্চলে প্রবৃদ্ধি বাড়বে, কৃষিভিত্তিক কলকারখানা হবে, এই আশাই আমাদের প্রজন্ম দেখেছে। বাংলাদেশ অংশে তিস্তার ১১৫ কিলোমিটারের মধ্যে ১০০ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। উত্তরের ২ কোটি মানুষের জীবন জীবিকা ও প্রাণ বৈচিত্র্য রক্ষায় তিস্তার টেকসই সমাধানের বিকল্প নেই দাবি স্থানীয়দের। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। রাজশাহীর পদ্মা নদী সংলগ্ন পবা, গোদাগাড়ী, বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে আতঙ্কিত তীরবর্তী বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, ভাঙন ঠেকাতে কয়েকটি এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও কোনো কাজে আসছে না। আর পানি উন্নয়ন বোর্ড জানায়, বাঘা ও চারঘাট উপজেলায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণের কাজ চলছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। গত আগস্টে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয় ভারত। এতে পানি বাড়ে পদ্মা নদীতে। এক সপ্তাহের মধ্যে প্লাবিত হয় রাজশাহীর নিম্নাঞ্চল। এরপর কয়েকদিন স্থিতিশীল থাকার পর কমতে শুরু করে পদ্মার পানি। সেপ্টেম্বরের শেষের দিকে কয়েক দফা বৃষ্টিতে বাড়ে নদীর পানি। পবা, গোদাগাড়ী, বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন পয়েন্টে দেখা দেয় ভাঙন। গত এক মাসে নদীগর্ভে চলে গেছে ১০০ হেক্টরেরও বেশি ফসলি জমি। এতে আতঙ্কিত নদী তীরবর্তী বাসিন্দারা। কতখানি ভেঙে গেল, আমাদের এদিকে জমি বেশি ছিল, 1 বিঘা 5 কাঠা জমি সম্পূর্ণ ভেঙে গেল। লিচুর গাছ ছিল আমার, বাগানও ভেঙে চলে গেল। আমাদের যে বাড়ি ফসল ভেঙে দিচ্ছে, আমরা যাব কোথায়? সব সময় নদীতে বড় বড় একদম মাটির ধস ঢেসে পড়ছে, আমরা ভয়ে আতঙ্কে থাকছি। স্থানীয়রা বলছেন, ভাঙন ঠেকাতে কয়েকটি এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও কোনো কাজে আসছে না। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। প্রতি বছর যে জিও ব্যাগ ফেলছে, নদীতে যে পানি আসছে এই পানিতে বিলীন হয়ে যাচ্ছে। আমরা স্থায়ীভাবে এই বাঁধটা চাই। ভাঙন কবলিত এলাকার জন্য ৫,০০০ জিও ব্যাগ প্রস্তুত রাখার পাশাপাশি চারঘাট ও বাঘায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা আমাদের প্রজেক্ট এরিয়াগুলোতে আমরা নজরদারি করতেছি, চারঘাট এবং বাঘা উপজেলায়। সেসব জায়গায় যদি ভাঙনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা ইমিডিয়েট সেসব জায়গাগুলো অ্যাড্রেস করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বাঘা ও চারঘাটে বাঁধ নির্মাণে ব্যয় হচ্ছে ৭৪৪ কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বন্যার্তদের সহায়তার জন্য 2টি ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা টাকার অডিট রিপোর্ট প্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে অডিট রিপোর্ট তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, অ্যাকাউন্টে থাকা 9 কোটি 91 লাখ টাকার মধ্যে 8 কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা হবে। বাকি 1 কোটি 91 লাখ টাকা উত্তরবঙ্গে বন্যা কবলিত মানুষের জন্য খরচ করা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির সংগৃহীত টাকা ব্যাংকে জমা রাখাকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা সমালোচনা। চলমান বিতর্কের মধ্যেই মঙ্গলবার রাতে গণমাধ্যমের সামনে অডিট রিপোর্ট প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় গণত্রাণ কর্মসূচিতে সংগ্রহ করা অর্থের আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। 21 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা অডিট করেছি। টোটাল তারা রিসিভ করেছে 11,69,84,420 টাকা। এর মধ্যে থেকে তারা প্রায় 1,78,33,207 টাকা খরচ করেছে। এখন স্থিতি আছে, ব্যালেন্স আছে 9,91,51,213 টাকা। ব্রিফিংয়ে ত্রাণের অবশিষ্ট অর্থ কিভাবে খরচ করা হবে সে বিষয়ে জানান সমন্বয়করা। বলেন 8 কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে এবং বাকি 1,91,00,000 টাকা খরচ করা হবে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের সহায়তায়। 8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে দিব। উত্তরবঙ্গেও বন্যা আক্রান্ত হয়েছে সেই জেলাগুলোর প্রশাসন, স্থানীয় প্রশাসন, ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তাদের মাধ্যমে, ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমরা বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। এছাড়া ত্রাণ তহবিলের অর্থ ব্যাংকে রাখা নিয়ে যে গুজব উঠেছে তারও ব্যাখ্যা দেন সমন্বয়করা। এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না। ইভেন এগুলো যদি কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয়, এই টাকাগুলো দেওয়ার মতো সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা। বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাবো, আপনারা ত্রাণ নিয়ে যেভাবে জবাবদিহিতার চর্চাটি আপনারা করেছেন, প্রত্যেকটা পয়সার হিসাব যেভাবে চেয়েছেন, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে অতীতে সরকার যেই ক্ষেত্রে যেই টাকা অ্যালট করেছে এবং ভবিষ্যতে যেই প্রজেক্টে যেই টাকা অ্যালট করবে সেটিরও ঠিক একইভাবে জবাবদিহিতা নিশ্চিত করবেন। বুধবার থেকে স্থানীয় প্রশাসনের সহায়তায় উত্তরবঙ্গের বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করার কথা জানান সমন্বয়করা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, বিদেশের মাটিতে শেষ টেস্টে ভালোবাসায় সিক্ত সাকিব আল হাসান বিরাট কোহলির কাছ থেকে পেলেন ব্যাট উপহার। ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের। বকেয়া 1 মাসের বেতন পেয়ে রাতে 11 ঘন্টার অবরোধ তুলে নেন গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা। শিল্প এলাকার বর্তমান পরিস্থিতি জানাতে গাজীপুরে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। এবং এদিকে টানা 48 ঘন্টার মতো সাভারের আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সে খবর জানাতে বাইপাইলে আছেন মুজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমেই যাচ্ছি রাজীবের কাছে। কিন্তু টানা পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে। কখনো মহাসড়ক অবরোধ, আবার কখনো বিভিন্ন ধরনের যে অবরোধ বিক্ষোভ সেগুলো কিন্তু চলে আসছিল গত কয়েকদিন যাবৎ। টানা যে এই অস্থিরতা, সেই অস্থিরতা অধিকাংশ শিল্প কারখানায় আসলে কাটিয়ে উঠলেও দু একটি কারখানা, যেসব কারখানার অধিকাংশই আমরা দেখেছি ঘুরে, যেসব কারখানার মালিক সরকার দলীয় ছিল, তারা আসলে নানা কারণে মামলা কিংবা নানা কারণে আত্মগোপনে রয়েছে এবং সেই সকল কারখানার মালিকরা আত্মগোপনে থাকার কারণে সেখানে বেতন হচ্ছে না কিংবা নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে এবং কোনো কারখানা কিন্তু নোটিশ টানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সকল কারখানার শ্রমিকরা গতকালকে যে দিনভর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে, প্রায় 11 ঘন্টা পর মহাসড়ক ছেড়েছে, সেই কারখানার মালিক আত্মগোপনে রয়েছে। সেই কারখানার যে মালামাল সেগুলো শিফট করা হয়েছে। এই কারণে কিন্তু শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার কিংবা তাদের যে বকেয়া বেতন সেগুলো পাচ্ছিল না। আর এই কারণেই তারা রাস্তায় নেমে তাদের যে দাবি সেটি আদায়ের চেষ্টা করছিল। বারংবার আমরা বলে আসছিলাম যে শ্রমিক খাতের যে অস্থিরতা, সেই অস্থিরতায় মূলত যে ধরনের তৎপরতা থাকার কথা সেটি আমরা গতকালকে দেখিনি। তবে আজকের সকালটা শুরু হয়েছে কিছুটা ভিন্নভাবে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি দলে দলে শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন এবং খুবই শান্তভাবেই তারা তাদের যে পোশাক কারখানা রয়েছে সেখানে প্রবেশ করেছে। একটু বলে রাখছি যে যেহেতু এরকম অস্থিরতা চলছে, সেই কারণে কিন্তু তৈরি পোশাক খাতের যেসব সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও এখন অনেকটা তৎপর রয়েছে। অর্থাৎ শ্রমিকরা যখন তাদের কর্মস্থলে ঢুকেন তখন তাদেরকে আগের মতো করে আরেকটু বেশি আসলে সচেতন হয়ে তাদেরকে ভেতরে ঢুকানো হচ্ছে। অর্থাৎ কেউ যাতে অপরিচিত গেইটের সামনে কিংবা
শ্রমিকরা ভেতরে প্রবেশ করতে না পারে সেটিও লক্ষ্য রাখা হচ্ছে। গাজীপুরের যে আজকের পরিস্থিতি সেটা হচ্ছে টঙ্গী, গাজীপুর, জয়দেবপুর, চান্দনা এবং মাওনা সেই সকল এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। তবে যেহেতু মাত্রই পোশাক শ্রমিকরা ভেতরে প্রবেশ করলো, পরবর্তীতে আসলে দেখা যাবে যে তাদের যে অস্থিরতা সেটা কতটুকু কাটবে। এখন পর্যন্ত খুবই শান্তভাবেই শ্রমিকরা কাজে ফিরেছে। মোটামুটি এই ছিল গাজীপুর থেকে আমার কাছ থেকে সবশেষ তথ্য। আমরা একটু গত কয়েকদিন যাবত যেহেতু সাভারের অস্থিরতা একটু বেশি ছিল, আজকের অবস্থা কি সেটি জানতে আমরা যেতে চাই সাভারের বাইপাইলে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী মুজাফের হোসেন জয়। দেখেন, এই দীর্ঘ 48 ঘন্টায় কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চলে অবরোধের তেমন কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। মূলত শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে যে অবরোধ কর্মসূচি পালন করছে, সেই অবরোধ কর্মসূচির 2 দিন পার হয়ে গেলে অর্থাৎ 48 দিন পার হলেও কিন্তু এখনো পর্যন্ত মহাসড়কে এই একই অবস্থায় রয়েছে যানবাহনগুলো। আজকে নতুন করে যে বাড়তি উপদ্রব হিসেবে দেখা দিয়েছে তা হচ্ছে যে মূলত শ্রমিকরা এই রোদ বৃষ্টির মধ্যে যে আন্দোলন করে আসছিল তার প্রেক্ষাপটে কিন্তু আজকে সকাল থেকে তারা নতুন একটি কর্মসূচি গ্রহণ করেছে। তা হচ্ছে যে ভোরবেলা থেকেই বিভিন্ন কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে অনেক শ্রমিকই বাড়িতে ফিরে গিয়েছেন। ইতিমধ্যেই রপ্তানি প্রক্রিয়া অঞ্চল সহ বিভিন্ন এলাকায় কিন্তু কারখানাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে যেন তারা কারখানায় ব্যবস্থা শুরু না করতে পারে। আর এদিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে জাহাঙ্গীরনগর পর্যন্ত এবং আপনার বাইপাইল থেকে উত্তরবঙ্গগামী প্রায় চন্দ্রা পর্যন্ত কিন্তু এই দীর্ঘ যানজটের সারি এখনো পরিলক্ষিত হচ্ছে। একই সাথে দেখা যাচ্ছে যে দীর্ঘ 48 ঘন্টা ধরে কিন্তু বিভিন্ন পণ্যবাহী যানবাহনগুলো, লরিগুলো এবং জরুরি রপ্তানি জন্য যে প্রয়োজনীয় যে গোশ বা মালামাল থাকে সেই মালামাল পরিবহনকারী যানবাহনগুলো কিন্তু একইভাবে দাঁড়িয়ে আছে দীর্ঘ 48 ঘন্টা ধরে। শ্রমিকরা বলছেন যে তাদের যে দাবি দেওয়া, তাদের যে আনুষঙ্গিক যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া নিয়ে 48 ঘন্টায় কিন্তু মালিক পক্ষ অথবা প্রশাসনের পক্ষ থেকে কেউই কিন্তু তাদের সাথে যোগাযোগ করেনি। ফলে এই অঞ্চলটিতে একটি কারখানাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বলে এই এলাকায় বসবাসরত জনগণ বলছেন যে মূলত বিশেষ করে দূরপাল্লার যে যানবাহন এবং দূরপাল্লার যে আপনার পরিবহনগুলো আছে সেগুলো কিন্তু দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ চরমে উঠেছে বলে আমরা জানতে পেরেছি। তাই 48 ঘন্টার এই অসহনীয় দুর্ভোগ পালনে দুর্ভোগ লাঘবের জন্য প্রশাসনের যথাযথ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেছেন সকলেই। তো আশুলিয়া থেকে আমার কাছে এই ছিল সড়ক অবরোধের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর এবং সাভারে। 1.5 বছর আগে হস্তান্তর হলেও এখনও চালু হয়নি নাটোর সদর হাসপাতালের 10 শয্যার আইসিইউ ইউনিট। বর্তমানে ইউনিটটি পরিত্যক্ত অবস্থায়। গণপূর্ত বিভাগ বলছে এভাবে ফেলে রাখলে নষ্ট হবে যন্ত্রাংশ। আর স্বাস্থ্য বিভাগ বলছে নির্মাণাধীন নতুন আরেকটি আইসিইউ ইউনিট হস্তান্তর হলে সেটি চালু হবে। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে প্রতিবেদন। 2023 সালের মার্চে নাটোর সদর হাসপাতালের নতুন ভবনের 3য় তলায় আইসি ইউনিট স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। তবে এরপর থেকে এখন পর্যন্ত চালু করা হয়নি আইসিইউ ইউনিটটি। বর্তমানে আইসিইউ ইউনিট তালাবদ্ধ। ভেতরে ছবি তোলার জন্য যেতে চাইলেও অনুমতি মেলেনি সিভিল সার্জন কার্যালয় থেকে। তবে সিভিল সার্জনের দাবি হাসপাতালে নির্মাণাধীন আরেকটি আইসি ইউনিট অত্যাধুনিক হবে। ইউনিট হস্তান্তর করা হলে সেটিই চালু করা হবে। আর বর্তমান ইউনিটটি বিকল্পভাবে ব্যবহারের কথা জানান তিনি। 3 তলার যেটা সেটা আমরা প্রয়োজন বোধে সেটাকে আমরা একদিকে তো ওটি কমপ্লেক্স আর আরেকদিকে আমরা ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবো, যেখানে আমরা যদি দরকার পড়ে আমরা এই আইসিইউ এর পরে যেটাকে বলে হাই ডিপেন্ডেন্সি ইউনিট অথবা এই জাতীয় কোনো ইউনিট হিসেবে আমাদের ব্যবহার করার সুযোগ থাকবে। তবে গণপূর্ত বিভাগের দাবি 1.5 বছর আগে হস্তান্তর করা আইসি ইউনিটে সব সুবিধা দেয়া হয়েছে। ব্যবহার না করা হলে নষ্ট হতে পারে এর যন্ত্রাংশ। 2023 সালের মার্চ মাসে আমরা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হ্যান্ডওভার করি। ব্যবহার না করলে এটি দীর্ঘমেয়াদী এই যন্ত্রগুলোর উপর একটি বিরূপ প্রতিক্রিয়া পড়বে। এদিকে আইসি ইউনিট থাকার পরও চালু না করায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। এইখানে আমরা আইসিইউ 3 তলাতে একটা আইসিইউ আছে কিন্তু বন্ধ, এটা সার্বক্ষণিক বন্ধ থাকে। যদি একটা আইসিইউ ব্যবস্থা হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। শুধু বিল্ডিং করলে তো হবে না, আমাদের রোগীর
গুণগত সেবার মানটা বাড়াইতে হবে। এটা কেন বন্ধ, কোন কর্তৃপক্ষ চালু করবে, এটা আসলে আমরা জানি না। চলতি বছরের মার্চে নির্মাণ কাজ শুরু হওয়ায় নতুন আইসি ইউনিট নির্মাণে ব্যয় হচ্ছে 7,25,00,000 টাকা। সময় সংবাদ, নাটোর। সরকারি প্রকল্পের আকামাধারী কুয়েত প্রবাসীদের জন্য আসছে সুখবর। 5টি শর্ত মেনে নির্দিষ্ট ফি দিয়ে বেসরকারি খাতে আকামা পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। কুয়েতের বিভিন্ন অফিস আদালত, স্কুল, কলেজ, হাসপাতাল বা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন কোম্পানির অধীনে সরকারি প্রকল্পে চুক্তিভিত্তিক ভিসা নিয়ে দেশটিতে এসে বিপাকে ছিলেন অনেক প্রবাসী। এই ভিসার মেয়াদ শেষ হলে নতুন ইকামা নবায়নে বড় অঙ্কের টাকা খরচ হতো প্রবাসীদের। অনেকে বিভিন্ন কাজে দক্ষ হলেও কুয়েতে যে কাজের ভিসা নিয়ে প্রবেশ করেছেন সেই পেশাতেই ইকামা নবায়ন ছাড়া অন্য কোথাও আইনগতভাবে ইকামা পরিবর্তনের সুযোগ ছিল না। তবে আগামী 3 নভেম্বর থেকে সরকারি প্রকল্প বা আকুদ হুকুমার ইকামা থেকে বেসরকারি খাত বা আহলি ইকামার পরিবর্তনের সুযোগ দিতে যাচ্ছে কুয়েত সরকার। তবে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীকে 350 কুয়েতি দিনার অতিরিক্ত ফি পরিশোধের পাশাপাশি পূরণ করতে হবে 5টি শর্ত। শেষ হতে হবে অন্যান্য চুক্তির মেয়াদ। চুক্তির অধীনে কমপক্ষে 1 বছর অতিবাহিত করতে হবে কর্মীকে। শ্রমিকের প্রয়োজন নেই মর্মে প্রকল্পের সরকারি কর্মকর্তা থেকে চিঠিও প্রদান করতে হবে। লাগবে বর্তমান নিয়োগকর্তার অনুমতি। সরকারি প্রকল্প থেকে বেসরকারি খাতে ইকামা পরিবর্তনের খবরে উচ্ছ্বসিত প্রবাসীরা। টেকনিশিয়ান, যারা ইলেকট্রিশিয়ান, যারা শেফের কাজ জানে, তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে। আমি অনেক অপরচুনিটি পেয়েছিলাম বিভিন্ন কোম্পানিতে, কিন্তু আমার ভিসাটা ট্রান্সফার করতে পারতেছিলাম না, যেটাকে আরবিতে হাউল বলে। অনেক চেষ্টা করার পরও আমি যখন ট্রান্সফার করতে পারি নাই, অবশেষে এখন আমার কোম্পানির কোনো কন্ট্রাক্ট নাই। এই মুহূর্তে কুয়েত সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে। এখানে আমার যোগ্যতার কোনো ভ্যালু নেই। আপনি যে ভিসায় আসছেন সেই ভিসাতে আপনি যতদিন কুয়েতে আছেন ততদিন আপনাকে কাটাতে হবে। প্রবাসী বাংলাদেশি সুযোগটা গ্রহণ করবেন বলে আশা করছি, এবং এই সুযোগ গ্রহণ করলে তারা তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের স্কিল দিয়ে বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করতে পারবেন। এই সুযোগ কাজে লাগাতে পারলে বৃদ্ধি পাবে প্রবাসীদের উপার্জন, বড় ভূমিকা রাখতে পারবেন বাংলাদেশের রেমিটেন্স খাতে, এমনটাই মত সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। খেলার খবর। বিদেশের মাটিতে বিদায়ী টেস্টে বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পেয়েছেন সাকিব আল হাসান। সংবর্ধনা পেয়েছেন সিরিজ কভার করতে যাওয়া বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের কাছ থেকেও। তবে গ্রিন পার্কে শেষ ইনিংসে ব্যাট কিংবা বলে মনে রাখার মতো কিছুই করতে পারেননি সাকিব। যদিও ম্যাচ শেষে ঠিকই সিক্ত হয়েছেন সতীর্থদের ভালোবাসায়। কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। গ্রিন পার্কে মোটে 6 সেশনে ম্যাচ হার, তবুও ডাগ আউট কিংবা প্রেস বক্স সবাই দাঁড়িয়ে গেলেন একজনের জন্য। সতীর্থরাও এগিয়ে এলেন বিরাট কোহলিও। গ্যালারির চিৎকার ছাপিয়ে নিভৃতে তখন হয়তো বাজছে বিউগলের করুণ সুর। সাকিব তবুও কাঁদলেন না, মুখে জোর করেই হাসি আটকে রাখার আপ্রাণ চেষ্টা। আকাশের দিকে তাকিয়ে হয়তো সৃষ্টিকর্তাকে বলছেন ধন্যবাদ। বিদায়ী টেস্টে কেউ কোনো আয়োজন করুক কিংবা নাই করুক, সাকিবকে আলাদা সম্মাননা জানিয়েছেন ঢাকা থেকে এই সিরিজ কভার করতে আসা গণমাধ্যম কর্মীরা। ফুলেল শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি সাকিব মিটিয়েছেন সেলফি আর অটোগ্রাফের আবদার। এর আগে দ্য লাস্ট ড্যান্স বিদায় বেলাতেও বড্ড তাড়াহুড়ো, বেখেয়ালি। দলকে খাদের কিনারায় রেখে ফিরেছেন 0 রানে। তবে জাদেজার যে বলটায় তিনি আউট হলেন, সচরাচর এমন আউট দেখা যায় না পাড়ার ক্রিকেটেও। 71 টেস্ট ক্যারিয়ারে 130 ইনিংস, যেখানে এ নিয়ে 6 নম্বর বারের মতো 0 রানে ফিরেছেন সাকিব। আগে ঘোষণা দিয়ে রেখেছিলেন ভিন দেশে বনেদি ক্রিকেট আর নয়, কানপুরেই শেষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবের টেস্ট ক্যারিয়ারের ইতিও দেখে ফেলেছেন অনেকেই, যদি না শেষ পর্যন্ত তার অনুমতি মেলে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার। বেলা শেষে সাকিবের এই বিদায় স্মরণীয় আরো এক ভিন্ন কারণে। বিরাট কোহলির কাছ থেকে যে পেয়েছেন বিশেষ উপহার। ভাগ্যের কি অদ্ভুত সমীকরণ। 17.5 বছর আগে টকবগে তরুণ সাকিবের এই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষেই। হয়তো শেষ টেস্টের প্রতিপক্ষ এই টিম ইন্ডিয়াই, কে জানে। তবে আপাতত কোনো ক্রিকেট নয়, গন্তব্য পরিবারের কাছে মার্কিন মুলুকে। বলা হয় যে দেশে গুণীর কদর হয় না, সে দেশে নাকি গুণীর জন্মই হয় না। আফসোস, আপনার থাকতেই পারে আপনার দেশে একজন সচিন টেন্ডুলকার, ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসি, মাইকেল জর্ডান কিংবা শুমাখার নেই। গর্ব আপনার হতেই পারে আপনার দেশে একজন সাকিব আল হাসান ছিলেন, যিনি 17 বছরের বেশি দেশকে সার্ভ করার পর ইচ্ছে প্রকাশ করেছেন ঘরের মাঠে শেষ টেস্ট খেলার। তবে সেই স্বপ্ন পূর্ণ হবে নাকি কানপুরই হবে শেষ, সেই উত্তরের জন্য আপাতত অপেক্ষা।
মাহবুব রিমন, সময় সংবাদ, গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর, ভারত। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা চট্টগ্রামে সাবেক 3 এমপি গ্রেফতার, একরামুল করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ। নামে বেনামে বগুড়ায় সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের হাজার কোটি টাকার সম্পদ। শুভ মহালয়ের মধ্য দিয়ে দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু। কৈলাস থেকে মর্তে দেবী, চণ্ডীপাঠে মণ্ডপে মণ্ডপে আবাহন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।